আপনারা যাইয়া মোর ভাইয়ের কাছে মাপ চাইবেন। কি কইলি? না 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 মোর ভাই আইসা আপনার কাছে মাপ চাইবে, বুঝলেন? না মানে কিছু না। দাও, মাপ তো দিতে দাও। মুই গোলাম কিবরিয়া। হ্যাঁ বন্ধুরা, একদিকে গোলাম কিবরিয়া, আরেকদিকে শাহজাদ চৌধুরী। দুজনই একই রকম দেখতে, একই রকম চেহারা, কিন্তু দুজনের চলন বলনে অনেকটা ভিন্নতা। আগেও দেখেছি আমরা গোলাম, এবারও দেখছি গোলাম। এই গোলাম আসলে কি? সে কি আসলে শাহজাদ চৌধুরীর অন্য একটি রূপ, নাকি এটা সম্পূর্ণ নতুন আরেক গোলাম? নানান রকম প্রশ্ন এখন আমাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। কি গোলাম কিবরিয়া? বরিশাল থেকে সে ট্রেনে এসেই পকেটমার শুরু করেছে। আসলে এই রহস্যটা কি? এই সম্পূর্ণ বিষয়গুলো আমাদের জানতে হবে। কেন পরিচালক আবার এই গোলামকে হাজির করলেন? এই গোলামের সঙ্গে শাহজাদ চৌধুরীর কি সম্পর্ক? তাহলে কি এটা নতুন কোনো চক্রান্ত, নাকি সত্যি এটা আলাদা কোনো মানুষ? সকল প্রশ্নের উত্তরগুলো জানব আস্তে আস্তে সামনের পর্বগুলোতে। কারণ আমরা জানি, স্মৃতি হারানোর পর শেহজাদ একসময় গোলাম পরিচয়ে জীবন কাটিয়েছিল, কিন্তু পরে তার স্মৃতি ফিরে আসে। সে নিজের পরিচয় জানতে পারে, নিজের ক্ষমতা ফিরে পায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। কিন্তু এবার হঠাৎ যখন তাকে প্রশ্ন করা হলো, কি তুমি, সে এক মুহূর্তও দ্বিধা না করে বলল, মুই গোলাম। আর তখনই যেন পুরো গল্পটা আবার শূন্য থেকে শুরু হয়ে গেল। চারপাশের মানুষ অবাক, কেউ বিশ্বাস করতে পারছে না, কারণ দুদিন আগেও এই মানুষটাই ছিল শেহজাদ চৌধুরী। অথচ আজ তার পোশাক, কথা বলার ধরন, আচরণ সব কিছুতেই যেন সেই পুরনো গোলামের ছাপ। আর এখানেই আমার কাছে এই পর্বের সবচেয়ে বড় রহস্যটা তৈরি হয়। সত্যি কি শেহজাদের স্মৃতি আবার উল্টে গেছে, নাকি সে এমন কিছু করছে যার আসল কারণ এখনও দর্শকের সামনে প্রকাশ করা হয়নি? কারণ একটা বিষয় খেয়াল করুন, গোলাম শুধু নামটাই বলছে না, সে এমনভাবে কথা বলছে যেন তার জীবনে শেহজাদ চৌধুরী নামে কোনো মানুষই কখনো ছিল না। যখন তাকে ফাতেমা বা শেহজাদের জীবনের অন্যান্য সম্পর্কের কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে, সে সরাসরি অস্বীকার করছে, মুই তো বিয়েই করি নাই। এই কথাটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ একজন মানুষ যদি সত্যিই স্মৃতি হারায়, তাহলে তার কিছু কিছু বিষয় মনে নাও থাকতে পারে। কিন্তু এখানে আমরা দেখছি তার আচরণ আবার সেই পুরনো গোলামের মতো হয়ে গেছে। অর্থাৎ পরিচালক আমাদের সামনে ইচ্ছা করেই একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, স্মৃতি কি সত্যিই হারিয়েছে, নাকি গোলাম চরিত্রটা আবার কোনো উদ্দেশ্যে ফিরে এসেছে? আর এই রহস্যের উত্তর হয়তো খুব তাড়াতাড়ি পাওয়া যাবে না, কারণ একই সময়ে শেহজাদ এমন একটি কাজ করে ফেলেছে যার প্রভাব পুরো গল্পে পড়তে শুরু করেছে। সে মন্ত্রীর ব্যাংক থেকে টাকা নিয়ে এসেছে, কিন্তু এটা কোনো সাধারণ ব্যাংক ডাকাতি নয়। শেহজাদের উদ্দেশ্য নিজের জন্য টাকা নেওয়া নয়, সে সেই টাকা নিয়ে গরিব মানুষদের কাছে পৌঁছে দিতে চায়, যারা মন্ত্রীর ব্যাংকের ঋণের ফাঁদে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়েছে। সে তাদের উদ্দেশ্যে বলেছে, আপনাদের ঘামের টাকা, আপনাদের কষ্টে উপার্জিত টাকা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। অর্থাৎ শেহজাদ নিজের কাছে টাকা জমিয়ে রাখেনি, বরং যে মানুষগুলো ঋণের বোঝায় নিঃস্ব হয়ে গেছে তাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখানে শেহজাদের চরিত্রের আরেকটা দিক সামনে আসে। সে আইন নিজের হাতে তুলে নিয়েছে ঠিকই, কিন্তু তার দাবি সে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। আর এই কারণেই সে নিজেকে সাধারণ ডাকাত হিসেবে দেখছে না। সে যেন বলতে চাইছে, আমি কারো সম্পদ, কিন্তু আইন তো আইনই। মন্ত্রীর ব্যাংকে ডাকাতি হয়েছে, এটা যখন মন্ত্রীর কানে পৌঁছাবে, তখন তিনি যে চুপ করে বসে থাকবেন না, সেটা পরিষ্কার। আর সত্যি তাই হলো। খবর পেয়ে মন্ত্রী যেন পাগলের মতো হয়ে গেলেন। নিজের ব্যাংকে এত বড় ঘটনা কিভাবে ঘটল তিনি সেটা বিশ্বাসই করতে পারছেন না। সবচেয়ে বড় বিষয় হলো, তিনি খুব ভালোভাবেই বুঝে গেছেন এই কাজ সাধারণ কোনো ডাকাতের নয়। তার সন্দেহ সরাসরি শেহজাদের দিকে, কারণ শেহজাদ কিছুদিন আগেই প্রকাশ্যে মন্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়েছে, মন্ত্রীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, এমনকি তার ব্যাংক থেকে মানুষের টাকা উদ্ধার করে দেওয়ার পরিকল্পনাও করেছে। তাই মন্ত্রীর কাছে ব্যাপারটা একেবারেই পরিষ্কার, এটা শেহজাদ চৌধুরীর কাজ। কিন্তু শেহজাদও কম যায় না। মন্ত্রী যখন তাকে ফোন করে সরাসরি প্রশ্ন করলেন,
আমার ব্যাংকের ডাকাতি তুমি করেছ? সিজাত খুব ঠান্ডা মাথায় উত্তর দিল, প্রমাণ আছে? এই একটি প্রশ্নেই মন্ত্রীকে যেন থামিয়ে দিল সে। কারণ সন্দেহ থাকা আর প্রমাণ থাকা দুটো এক জিনিস নয়। মন্ত্রী ক্ষমতার জোরে তাকে ভয় দেখানোর চেষ্টা করলেন, বললেন চাইলে পুলিশ পাঠিয়ে তার জীবন নরক করে দিতে পারেন। কিন্তু সিজাদও পরিষ্কার জানিয়ে দিল, প্রমাণ ছাড়া তাকে দোষী করা যাবে না। এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, সিজাদ শুধু শক্তিশালী নয়, সে এখন মন্ত্রীর ক্ষমতার সঙ্গেও সরাসরি লড়াই করতে প্রস্তুত। কিন্তু মন্ত্রীও শেষ কথা বলে দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত না দিলে সিজাদের জীবন নরক করে দেওয়া হবে। অর্থাৎ এখন শুরু হলো আসল যুদ্ধ। একদিকে সিজাদ, অন্যদিকে একজন ক্ষমতাবান মন্ত্রী। কিন্তু এর মধ্যে গল্পের আরেকটি রহস্য আরও গভীর হয়ে উঠছে, গোলাম। যে গোলামকে আমরা সিজাদের জীবনের পুরনো পরিচয় হিসেবে চিনতাম, সেই গোলাম এখন আবার ফিরে এসেছে। আর যদি সত্যি সিজাদের স্মৃতি আবার হারিয়ে গিয়ে থাকে, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে মন্ত্রীর ব্যাংক ডাকাতি করল কে? কারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছিল সিজাদ। কিন্তু একই সময়ে আমরা তাকে আবার গোলাম হিসেবেও দেখতে পাচ্ছি। আর সেখানেও সিজাদ এমন একটি কথা বলে ফেলেছে যা ফাতেমার ভবিষ্যৎ পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু সেই কথাটা কি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গোলামের রহস্যের মধ্যেই গল্পটা হঠাৎ চলে যায় একেবারে অন্য একটি জায়গায়। সিজাদ তখন নিজের স্বাভাবিক পরিচয়ে ফিরে এসেছে, অন্তত সবাই তাই মনে করছে। কিন্তু তার মা যখন খুব সাবধানে একটা কথা তুললেন, তোর আর ফাতেমার যদি আবার বিয়ে হয় তাহলে কেমন হয়, এই একটা কথাতেই যেন ঘরের পরিবেশ বদলে গেল। কারণ ফাতেমা জানে তাদের সম্পর্কের পেছনে এমন কিছু সত্য লুকিয়ে আছে যেগুলো সিজাদ এখনও জানে না। আর সিজাদের উত্তর, সে একেবারে পরিষ্কার করে দিল, বিয়ে মানুষের জীবনে 2 বার হয় না। তার কাছে তার বিয়ে একটাই, আর সেই বিয়েটাই তার জীবনের প্রথম এবং শেষ বিয়ে। এখানেই দর্শকের সামনে একটা বিশাল প্রশ্ন তৈরি হয়, সিজাদ যদি সত্যিই ফাতেমাকে ভালোবাসে, তাহলে সে কেন ফাতেমার সঙ্গে আবার বিয়ে করতে চাইছে না? উত্তরটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। কারণ সিজাদের কাছে ফাতেমার সঙ্গে তার বিয়ের স্মৃতি সম্পূর্ণ। কিন্তু যে সময় তার স্মৃতি হারিয়ে গিয়েছিল, সেই সময়ে তার জীবনে অন্য একটি বিয়ে ঘটেছিল। আর সেই বিয়েকে সিজাদ এখন নিজের জীবনের অংশ হিসেবেই মানতে চাইছে না। সে স্পষ্টভাবে বলে, তার স্মৃতি হারানোর সময় যা ঘটেছে তার কোনো কিছুই তার বর্তমান স্মৃতিতে নেই। অর্থাৎ সে সেই সম্পর্ককে নিজের সচেতন জীবনের সম্পর্ক হিসেবে গ্রহণ করছে না। এমনকি সে আরও কঠিন একটা কথা বলে, যদি সে সচেতন অবস্থায় অন্য কাউকে বিয়ে করত, তাহলে সে নিজেকেই ক্ষমা করতে পারত না। এই কথার ভেতর দিয়ে সিজাদের চরিত্রটা আরও পরিষ্কার হয়। সে জানে না তার অতীতে কি ঘটেছে, কিন্তু সে জানে তার বর্তমান জীবন কার সঙ্গে। তার স্ত্রী ফাতেমা, তার সন্তান, তার সংসার, এগুলোই তার কাছে বাস্তব। কিন্তু এখানেই ফাতেমার সমস্যা। কারণ ফাতেমা জানে সিজাদ যদি কখনো তার হারানো সময়ের সব কিছু জানতে পারে, তাহলে এই সংসারটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে। আর শুধু ফাতেমাই নয়, সিজাদের মাও জানেন সত্যিটা। তাই তিনি বারবার বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যত বেশি সত্য লুকানো হচ্ছে, তত বেশি বিপদ বাড়ছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সিজাদের মা যে আবার বিয়ের কথা তুলছেন, এটা শুধু আবেগের ব্যাপার নয়, এর পেছনে আসলে একটা ভয় কাজ করছে। তিনি জানেন ফাতেমা যদি এই বাড়ি থেকে দূরে চলে যায়, তাহলে সিজাদের সঙ্গে তার সম্পর্কের সত্যিটা সামনে আসার সম্ভাবনা আরও বেড়ে যাবে। অন্যদিকে ফাতেমাও মানসিকভাবে ভেঙে পড়ছে। সে বুঝতে পারছে না কতদিন এভাবে নিজের সত্যিটা লুকিয়ে রাখবে। একদিকে সে সিজাদকে হারাতে চায় না, অন্যদিকে সত্যিটা প্রকাশ করার সাহসও তার নেই। অর্থাৎ ফাতেমার সামনে এখন দুটো পথ, সত্য বলবে নাকি সিজাদকে হারানোর ভয়ে সবকিছু গোপন রাখবে। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই গল্প আবার ফিরে যায় গোলামের কাছে। এদিকে গোলামকে দেখে সবাই ধরে নিয়েছে তার স্মৃতি আবার উল্টে গেছে। কিন্তু গোলামের আচরণে কিছু অদ্ভুত ব্যাপার আছে। সে একদিকে বলছে মুই গোলাম, অন্যদিকে তার মুখে এমন কিছু আচরণ দেখা যাচ্ছে যেগুলো পুরনো গোলামের সঙ্গে মিলে গেলেও সব কিছু পুরোপুরি মেলে না। আর সবচেয়ে বড় সন্দেহের জায়গা হলো, তার আশেপাশের মানুষ যখন তার স্মৃতি নিয়ে কথা বলছে, সে যেন কিছুই বুঝতে পারছে না।
কিন্তু সে কি সত্যিই কিছু বুঝতে পারছে না, নাকি সে এমনভাবে আচরণ করছে যেন কিছুই বুঝতে পারছে না? এই পার্থক্যটাই কিন্তু পুরো গল্পের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এদিকে রেশাদ তার গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে। সেখানে কিছু বোকাটা ছেলে পেলে তার গাড়ির উপরে বসে ছবি তুলছিল। কিন্তু রেশাদ গোলামের কথা ভেবে চিন্তা করেছিল যে গোলামকে দেখে সবাই সে সাউদ চৌধুরী মনে করে এবং সবাই ভয় পায়। সেই কারণে সে লাফ দিয়ে খেয়ে তাদেরকে ধমক দেয় এবং বলে, এটা কি তোর বাপের গাড়ি? এই গাড়ির উপরে বসছিস কেন? তখন বোকাটা ছেলেগুলো রাগান্বিত হয়ে যায় এবং তার সাথে খারাপ ব্যবহার শুরু করে। তখন সে বলে, ঠিক আছে, তোরা একটু থাক, আমি তোদের বাবাকে নিয়ে আসছি বলেই রেশাদ বাড়িতে চলে আসে। বাড়িতে গিয়ে গোলামকে তাড়াতাড়ি করে নিয়ে এসে গাড়িতে তুলে কোট টাই পরিয়ে একদম সেজাদের মতো সাজিয়ে নিয়ে আসে। কিন্তু এই গোলাম তো সেজা চৌধুরী না, এ তো সেজা সম্পর্কে কিছুই জানে না। সে সেজাদের চিত্রে অভিনয় করতে পারেনি বা তার মধ্যে সেজাদের কোনো কিছুই ছিল না। সে হঠাৎ করেই তার নিজস্ব স্টাইলে বরিশালের ভাষায় নেমে এসে তাদের সাথে কথা বলতে যায়। কিন্তু বোকাটা ছেলেগুলো তার এই গ্রাম্য ভাষা এবং তার এই আচরণ দেখে বুঝে ফেলে এই সামান্য একজন মামুলি লোক। তাই তারা গোলাম এবং সিজাদের উপরে চড়াও হয়। তখন তারা দৌড়ে পালিয়ে গাড়িতে উঠে চলে আসে। এখানে বোঝা যায় গোলাম আসলে একজন নির্বোধ মানুষ। এখানে সিজাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে এই গোলামের উদ্দেশ্যটা কি? প্রচালক কেন এই গোলামকে আবার এই নাটকে প্রকাশ করলেন? এটাই এখন জানার বিষয়। এই রহস্যের মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেজাদের কাছে এক বাবা আসে। তার মেয়ে আত্মহত্যা করেছে আর তার ছেলে সুমন নিখোঁজ। এই মানুষটির বক্তব্য শুনলে গল্পের আরেকটি অন্ধকার দিক সামনে আসে। সে জানায় তাদের বস্তি থেকে একের পর এক শিশু ও কিশোরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে আর তাদের রাস্তায় বসিয়ে ভিক্ষা করানো হচ্ছে। অর্থাৎ একটা পুরো অপরাধ চক্র চলছে। মানুষের সন্তানদের অপহরণ করে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে শুধুমাত্র টাকা উপার্জনের জন্য। এটা শুনে সেজাদের সামনে যেন নতুন একটা যুদ্ধ এসে দাঁড়ায়। কারণ সে এমন মানুষ নয় যে এই ঘটনা শুনে চুপ করে থাকবে। কিন্তু সুমনের গল্পটা আরও ভয়ঙ্কর। সুমন শিক্ষিত ছিল, সে অন্যায়টা বুঝেছিল। সে চুপ করে থাকতে পারেনি। বস্তির পঙ্গু শিশুদের নিয়ে সে প্রতিবাদ করেছিল, পুলিশের কাছে গিয়েছিল, অভিযোগ করেছিল। কিন্তু তারপর হঠাৎ কয়েকজন সাদা পোশাকের লোক এসে তাকে সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে অভিযুক্ত করে তুলে নিয়ে যায়। তারপর থেকে সুমনের কোনো খোঁজ নেই। এখন প্রশ্ন হচ্ছে, সুমনকে সত্যিই কি পুলিশ নিয়ে গিয়েছিল, নাকি পুলিশের নাম ব্যবহার করে অন্য কেউ তাকে তুলে নিয়েছিল? আর যদি সত্যিই কোনো বড় অপরাধ চক্র এই কাজ করে থাকে, তাহলে তাদের সঙ্গে পুলিশের কারো যোগসাজশ আছে কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ সুমনের বাবা যখন থানায় গিয়েছে তখনও কোনো উত্তর পায়নি। আর সিজাদ যখন বিষয়টা তদন্ত করতে শুরু করেছে তখন সে প্রথমেই সন্দেহ করছে পুলিশের ভেতরেও হয়তো কেউ জড়িত। এই সন্দেহটা কিন্তু একেবারে অমূলক নয়। কারণ যদি সাধারণ কোনো গ্যাং শিশুদের অপহরণ করে থাকে তাহলে এতদিন ধরে এতগুলো মানুষকে তুলে নিয়ে যাওয়া সম্ভব হতো না, যদি না তাদের কোথাও না কোথাও শক্তিশালী আশ্রয় থাকত। এবং এই কারণেই সিজাদ সিদ্ধান্ত নেয় সে সুমনকে খুঁজে বের করবে। কিন্তু এখানেই গল্প আবার একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সিজাদ যখন থানায় যায় তখন একজন পুলিশ অফিসারের সঙ্গে তার দেখা হয়। আর সেই অফিসারের আচরণে একটা অস্বাভাবিকতা চোখে পড়ে। সেজাদ তাকে জিজ্ঞেস করে, আপনি কি এই মানুষটাকে চেনেন? অফিসার সরাসরি বলে, না। কিন্তু প্রশ্ন হলো, সে কি সত্যিই চেনে না, নাকি চেনার পরেও চেনে না বলে অভিনয় করছে? কারণ সুমনের বাবা যাদের কথা বলছে তারা যদি সত্যিই পুলিশের সঙ্গে যুক্ত হয় তাহলে এই অফিসারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এখানেই পরিচালক হয়তো আরেকটা বড় রহস্যের দরজা খুলে দিয়েছেন। একদিকে মন্ত্রী, একদিকে ব্যাংক ডাকাতি, একদিকে গোলামের পরিচয়, আর এখন বস্তির শিশুদের অপহরণকারী চক্র। এগুলো কি চারটা আলাদা ঘটনা, নাকি সব কিছুর পেছনে একই কোনো শক্তি কাজ করছে? আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনাটা হলো এই ঘটনাগুলো হয়তো শেষ পর্যন্ত এক জায়গায় এসে মিলবে। হয়তো সুমনের নিখোঁজ হওয়ার সঙ্গে সেজাদের অতীতের কোনো সম্পর্ক আছে, হয়তো সেই চক্রের সঙ্গে মন্ত্রীর কোনো যোগাযোগ আছে, অথবা আরও ভয়ঙ্কর
হয়তো শেজাদের স্মৃতি হারানোর ঘটনাটাও এই অন্ধকার জগতের সঙ্গে কোনোভাবে যুক্ত, কারণ আমরা এখনও জানি না শেজাদ আসলে কোথায় ছিল, কিভাবে স্মৃতি হারিয়েছিল এবং তার জীবনের সেই হারিয়ে যাওয়া সময়ে ঠিক কী ঘটেছিল। আর সেই উত্তর পাওয়া গেলে হয়তো গোলামের রহস্যও সমাধান হয়ে যাবে। কিন্তু তার আগেই শেজাদের বাড়ির সামনে এসে হাজির হয়েছে এমন কিছু মানুষ যারা সরাসরি তাকে তুলে নিয়ে যেতে চায়। তারা জানে শেজাদ তাদের পথের সবচেয়ে বড় বাধা, আর তারা ভুল করে ফেলেছে একটা জায়গায়। তারা শেজাদের বাড়িতে এসে তার সবচেয়ে মূল্যবান মানুষদের ওপর হাত তুলতে চেয়েছে, কিন্তু তারা জানে না শেজাদ চৌধুরীর সবচেয়ে কাছের মানুষকে স্পর্শ করা মানে আগুনে হাত দেওয়া। সুমনের বাবার মুখ থেকে পুরো ঘটনাটা শোনার পর শেজাদ আর বিষয়টাকে সাধারণ নিখোঁজের ঘটনা হিসেবে দেখছে না, কারণ এখানে একটা ধারাবাহিকতা আছে। বস্তি থেকে শিশু নিখোঁজ হচ্ছে, তাদের হাত পা ভেঙে ভিক্ষাবৃত্তিতে নামিয়ে দেওয়া হচ্ছে। যে ছেলে এই অন্যায়ের প্রতিবাদ করছে সে হঠাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে, তারপর তার বাবাকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এটা যদি সত্যি হয় তাহলে এর পেছনে সাধারণ কোনো অপরাধী চক্র নেই। পেছনে লেগেছে। শেজাদ যখন পুলিশ স্টেশনে যায় তখন সেখানে এমন একজন মানুষকে দেখে যাকে সুমনের বাবা চেনার কথা বলেছে, কিন্তু সেই পুলিশ অফিসার সব কিছু অস্বীকার করে। সে বলে, আমি তাকে চিনি না। শেজাদও তখন জোর করে কিছু করে না, শুধু চুপচাপ চলে আসে। কিন্তু এখানেই শেজাদের একটা বৈশিষ্ট্য বোঝা যায়। সে কথায় কথায় কাউকে শত্রু বানায় না, সে আগে তথ্য সংগ্রহ করে, তারপর আঘাত করে। তাই হয়তো থানার সেই অফিসার এখন শেজাদের নজরে চলে এসেছে। আর যদি সত্যিই পুলিশ এই চক্রের সঙ্গে জড়িত, তাহলে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ তখন শেজাদকে শুধু মাফিয়া বা অপরাধীদের সঙ্গে নয়, আইনের পোশাক পরা অপরাধীদের সঙ্গেও লড়তে হবে। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা যে ঘটনাগুলো দেখলাম সেগুলোকে যদি একসঙ্গে মিলিয়ে দেখি তাহলে একটা বিষয় পরিষ্কার, এই গল্পে এখন আর কোনো ঘটনাই আলাদা নয়। একদিকে মন্ত্রী শেজাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া, অন্যদিকে শেজাদ নিজের মতো করে মানুষের জন্য লড়াই করছে। তারপর হঠাৎ সামনে এসেছে সুমনের নিখোঁজ হওয়ার ঘটনা। আর সব কিছুর মাঝখানে এমন একজন মানুষ রয়েছে যাকে আমরা একদিকে গোলাম হিসেবে দেখছি, আবার অন্যদিকে তার সঙ্গে শেজাদের জীবনের অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। অন্যদিকে মন্ত্রী হয়তো শেজাদের দুর্বল জায়গায় আঘাত করবে, তার পরিবার, এবং ইতিমধ্যে তার কিছু ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। শেজাদের বাড়ির সামনে লোক পাঠানো হচ্ছে, পরিবারকে ভয় দেখানো হচ্ছে, টাকা কোথায় রাখা হয়েছে জানতে চাওয়া হচ্ছে। অর্থাৎ মন্ত্রীর যুদ্ধ এখন ব্যক্তিগত পর্যায়ে চলে এসেছে। শেজাদের বাড়িতে মন্ত্রীর লোকজন পৌঁছে যায়। তাদের একটাই উদ্দেশ্য, শেজাদ কোথায় এবং ব্যাংকের টাকা কোথায়। তারা সরাসরি বাড়িতে ঢুকে হুমকি দিতে শুরু করে, কিন্তু তারা জানে না তারা যার বাড়িতে এসেছে সেই শেজাদের পরিবারকে ভয় দেখানো এত সহজ নয়, কারণ শেজাদের মা তাদের সামনে দাঁড়িয়ে যায়। একদিকে মন্ত্রীর লোকজন, অন্যদিকে শেজাদের পরিবার, আর মাঝখানে ঘুমিয়ে আছে শেজাদ। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, মন্ত্রীর লোকেরা কি সত্যি শুধু ব্যাংকের টাকা উদ্ধারের জন্য এসেছে, নাকি তাদের আসল উদ্দেশ্য শেজাদকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়া? তাদের উদ্দেশ্য পরিষ্কার, শেজাদকে খুঁজে বের করা। কিন্তু তারা ভুল জায়গায় হাত দিয়েছে, কারণ শেজাদের পরিবারকে হুমকি দেওয়া মানে শেজাদের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। আর আমরা জানি শেজাদ যখন কাউকে নিজের শত্রু মনে করে তখন সে সহজে তাকে ছেড়ে দেয় না। তাই এখন সামনে কয়েকটি বড় প্রশ্ন। গোলাম কি সত্যিই শেজাদ, নাকি শেজাদ এবং গোলাম দুটি আলাদা পরিচয়? সুমন কোথায়? সুমনকে যারা তুলে নিয়ে গেছে তাদের সঙ্গে কি মন্ত্রীর কোনো সম্পর্ক আছে? মন্ত্রীর ব্যাংক থেকে লুট হওয়া টাকা কি সত্যিই গরিব মানুষের কাছে পৌঁছাবে? আর সবচেয়ে বড় কথা, শেজাদ কি শেষ পর্যন্ত মন্ত্রীর সাম্রাজ্য ভেঙে দিতে পারবে? আমার মনে হচ্ছে পরবর্তী পর্বগুলোতে এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে সামনে আসবে, আর গোলামের রহস্যটাই সম্ভবত এই গল্পের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে। কারণ একজন মানুষ যদি সত্যিই সব কিছু ভুলে যায়, তাহলে সে কিভাবে নিজের পুরনো অভ্যাস, কথা বলার ধরন এবং কিছু কিছু পরিস্থিতিতে অদ্ভুত প্রতিক্রিয়া দেখায়? এটা কি স্মৃতিভ্রংশ নাকি পরিকল্পিত অভিনয়?
নাকি আমরা এমন একজন মানুষকে দেখছি যার মধ্যে একই সঙ্গে দুইটি পরিচয় লড়াই করছে? উত্তরটা এখনই বলা সম্ভব নয়, তবে একটা বিষয় নিশ্চিত, গল্প এখন আর আগের জায়গায় নেই। শেজাদ চৌধুরীর সামনে এখন একসঙ্গে তিনটি যুদ্ধ, একদিকে মন্ত্রী, অন্যদিকে রহস্যময় গোলাম পরিচয়, আর তৃতীয় দিকে সুমনকে খুঁজে বের করার লড়াই। এই তিনটি গল্প যদি শেষ পর্যন্ত একই জায়গায় এসে মিলিত হয়, তাহলে এই সিরিজের পরবর্তী পর্বগুলো যে আরও বিস্ফোরক হতে যাচ্ছে সেটা বলাই যায়। তো বন্ধুরা, আজকের পর্বের এখানেই শেষ করছি। সুমনকে যারা অপহরণ করেছে তাদের সঙ্গে কি মন্ত্রীর কোনো যোগসূত্র আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন আরও গল্পের বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের নতুন কোনো রহস্য, নতুন কোনো টুইস্ট এবং নতুন কোনো চমক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।